শম্পা দেবী কি কারণে রাখা হয়েছিল? আপনার কাছে কি কোনো ভিডিও ছিল? মোবাইলে আপনি কি কোনো ছবি তুলেছিলেন? আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছেন কেন? আড়াল করার কি আছে? না, আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতে? নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করে সিবিআই এর কি হলো যে আরজি কর মামলায় নতুন করে তারা ঘুম থেকে জেগে উঠল। যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবার দরকার ছিল প্রথমেই, তাদেরকে হঠাৎ করে এখন ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো কেন সিবিআই? চারজন নার্স যেদিনকে আরজি করের এই ঘটনাটি ঘটেছিল সেই দিনকে ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই কর্মরত ছিল। সেই চারজন নার্সকে হঠাৎ করে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলো এবং এই চারজন নার্সের কথা অভয়ার বাবা মা বারবার সিবিআই কে বলেছে, বারবার। এমনকি তার মধ্যে একজন মাম্পি দাস, যার কথা অভয়ার মা বাবা সিবিআই কে জানিয়েছিল যে এই মাম্পি দাস ঘনিষ্ঠ মহলে বলেছে যে তার কাছে একটি ভিডিও ছিল, যে ভিডিওটি তাকে প্রেসারাইজ করে তার উপরে সেই ভিডিওটি তাকে ডিলিট করতে বাধ্য করা হয়। এই ইনফরমেশন যখন অভয়ের বাবা মা সিবিআই কে দিল, তখন সিবিআই কে একবারও মনে হয়নি যে এই চারজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন আছে? বা যখন কলকাতা পুলিশ 5 দিন প্রথম তদন্ত করলো, সেই তদন্তে কলকাতা পুলিশেরও মনে হয়নি যে সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সেই মেয়েটি চাকরি করত, যেদিন রাত্রে এই ঘটনাটি ঘটলো সেদিন রাত্রে যারা যারা সেখানে চাকরি করেছে বা কর্মরত অবস্থায় ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন আছে? কিন্তু তারপরে দাঁড়িয়ে সিবিআইও এতদিন ধরে তার ইনভেস্টিগেশন চালালো, কিন্তু এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। এমনকি অভয়ার বাবা মা বারবার বলার পরেও কিন্তু তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। তাহলে এখন কেন সিবিআই এর মনে হলো যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে বা দরকার আছে? দেখুন, সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সঞ্জয় রায়ের আজীবন বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কিন্তু অভয়ার বাবা মা কিন্তু থেমে থাকেনি। তারা বারবার এটা দরবার করেছে যে তারা সিবিআই ইনভেস্টিগেশনে বা সিবিআই এর তদন্তে তারা কিন্তু একদম সন্তুষ্ট নয়। তাদের কোথাও একটা মনে হয়েছে যে এই তদন্তে আসল অপরাধীরা এখনো অধরা রয়ে গেছে। সুতরাং আসল অপরাধীদের চিহ্নিত করবার জন্য এই তদন্ত নতুন করে শুরু করার প্রয়োজন আছে, এটা অভয়ার বাবা মা বারবার ভেবেছে। তাই জন্য গত 10 তারিখে কলকাতা হাইকোর্টে অভয়ের বাবা মা একটি পিটিশন ফাইল করে, যেখানে বলা হয় যে সিবিআই এর এই তদন্ত নতুন করে চালু করবার দরকার আছে। আরজি করের এই ঘটনায় আসল অপরাধীদের এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। সঞ্জয় রায় একা অপরাধী হতে পারে না। সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, যেহেতু আরজি কর মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেখানে সেই মামলার শুনানি হচ্ছে, সুতরাং কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোনো কিছু বলতে পারে না। এই কথা শোনার পরেও কিন্তু অভয়ের বাবা মা থেমে থাকে। তাদের মেয়ের আসল অপরাধীদের চিহ্নিত করবার জন্য, আসল অপরাধীরা যাতে জেলের ভেতরে থাকে তার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে গেছে। তারপরে দাঁড়িয়ে দেখেছি এই আন্দোলনে বহু ডাক্তাররা ইনভলভ হয়েছে, এক এক করে তারা তাদের আন্দোলন থেকে বেরিয়ে গেছে। তাদের যা দাবি দাবা ছিল, তাদের যা উদ্দেশ্য ছিল, সেইগুলো তারা সফল করে তারা আন্দোলন থেকে বেরিয়ে গেলেও সেই বাবা মা কিন্তু তার মেয়ে চলে যাওয়ার সেই ক্ষত তারা কোনোদিনই পূরণ করতে পারবে না, এটা জেনেও তারা কিন্তু তাদের সাধ্যমতো এই আন্দোলনকে জিয়ে রেখেছে কোর্টের দরজায় কড়া নেড়ে। তারা দেখেছি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেছে। সিবিআই এর ডিরেক্টরের সাথে দেখা করে তারা কিন্তু বলেছে যে সিবিআই ইনভেস্টিগেশনে তারা সন্তুষ্ট নয়। তারা বারবার এটা সিবিআই ডিরেক্টরকে বলার চেষ্টা করেছে। তারপরে দেখেছি যে সিবিআই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন পুলিশ কর্তাকে এবং তার সঙ্গে একজন মহিলা পুলিশ কর্মীকে ডেকে কিন্তু সিজিও কমপ্লেক্সে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এবং তারপরে কলকাতা হাইকোর্ট থেকে যখন ফিরিয়ে দেয় অভয়ের বাবা মাকে যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, তখন কিন্তু অভয়ের বাবা মা থেমে না থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তারা কিন্তু পিটিশন ফাইল করে যে আরজি করের এই মামলাটা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিক। এবং তারপরে তাদের পিটিশনে কিছু ভুলভ্রান্তি ছিল বলে সেই সময় দাঁড়িয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাদেরকে কিছু উপদেশ দিয়েছিল যে পিটিশনটা কিভাবে ফাইল করতে হবে।
তারা সেই পিটিশন ফাইল করেছিল এবং তারপরে গত সোমবার দিনকে সুপ্রিম কোর্টে এই আরজি কর মামলার এই শুনানিতে, তাদের এই অভয়ের বাবা মার এই পিটিশনের পরিপ্রেক্ষিতে শুনানিতে অভয়ের বাবা মা যে আইনজীবী ছিল, তার আইনজীবী এই মামলাটিকে কলকাতা হাইকোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করে এবং তাদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এই মামলাটার শুনানি কলকাতা হাইকোর্টে করা যাবে এবং সিবিআই যে নতুন করে ইনভেস্টিগেশনের তদন্ত কলকাতা হাইকোর্ট করতে পারবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়। তার মধ্যে যে জিনিসটি ঘটে যে কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান বিচারপতি জয়মাল্য বাগচি তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছে এবং গত সোমবার যখন এই অভয়ের বাবা মার এই পিটিশনের পরিপ্রেক্ষিতে যে শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে কিন্তু জয়মাল্য বাগচিও কিন্তু ছিলেন এবং সেই বেঞ্চের শুনানিতে, সেই পিটিশনের শুনানিতে সেই বেঞ্চের নির্দেশ অনুযায়ী সেই মামলাটি নতুন করে সিবিআই ইনভেস্টিগেশনের এই তদন্ত কিন্তু শুনতে পারবে কলকাতা হাইকোর্ট এবং সেই হিসাবে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে কিন্তু এর শুনানি আছে। তার আগেই নড়ে চড়ে বসলো সিবিআই। তার আগেই সিবিআই নড়ে চড়ে বসে 4 জন নার্সকে তড়িঘড়ি ডেকে জিজ্ঞাসাবাদ করলো। এই 4 জন নার্স হলো এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই যারা কর্মরত ছিল এবং যেদিনকে ডাক্তারি পড়ুয়ার সেই হত্যা হয় 9 আগস্ট সেই রাতে এরা কিন্তু সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে সেদিন কর্মরত ছিল, তারা কিন্তু কর্মরত ছিল। সুতরাং তাদেরকে ডেকে বহুদিন আগেই জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন ছিল কিন্তু তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। অভয়ের বাবা মা বারবার বলার পরেও জিজ্ঞাসাবাদ করেনি কিন্তু যেই কেসটি কলকাতা হাইকোর্টে আসলো তড়িঘড়ি কিন্তু সিবিআই নড়ে চড়ে বসলো। সুতরাং এই 4 জনকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এখন তারা সিবিআই এর সামনে গিয়ে কি বলেছেন, তারা তাদের ইনভেস্টিগেশন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি নির্যাস বার করেছে, কি ইনফরমেশন বার করেছে, সেটা তো সময়ে কথা বলবে। সুতরাং আগামী সোমবার কলকাতা হাইকোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে সিবিআই এর আইনজীবী কি বক্তব্য রাখবে সেখান থেকে আপনারা কিছুটা হলেও বুঝে যাবেন যে এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি পেয়েছে। কিন্তু এই 4 জনকে যখন জিজ্ঞাসাবাদ করার পরে যখন বেরিয়ে আসছে সেই শম্পা দাসকে নিয়ে অভয়ের বাবা মা এর আগেও সিবিআইকে ইনফরমেশন দিয়েছিল, সেই শম্পা দাসকে যখন TV9 বাংলার সাংবাদিক প্রশ্ন করে তখন শম্পা দাস তার প্রশ্নের উত্তরগুলো কিরকম ভাবে এড়িয়ে যাচ্ছিল এটা আপনাদের একটুখানি দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখনো এই আরজি করের ক্ষেত্রে অনেক কিছু খোলাসা হতে কিন্তু বাকি আছে। সুতরাং যারা যারা আশা ছেড়ে দিয়েছিলেন যে আরজি কর কাণ্ডে আর কিছু হওয়ার না, কিন্তু ভাবুন যে বাবা মা তার সন্তান হারিয়েছে তারা কিন্তু এখনো আশা ছাড়েনি। সুতরাং সিবিআই যদি তদন্ত ঠিকঠাক ভাবে এগোয় আগামী দিনে কিন্তু অনেক কিছুই সামনে আসবে বলে মনে হয়। সুতরাং TV9 বাংলার সেই রিপোর্টার যে ওই শম্পা দাসকে প্রশ্ন করেছিল সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর, সেটা আপনাদের শোনাই, তাহলেই আপনারা বুঝে যাবেন। আপনার কাছে কি কোনো ভিডিও ছিল? মোবাইলে আপনি কি কোনো ছবি তুলেছিলেন? আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছেন কেন? আড়াল করার কি আছে? না, আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতের, কোনো মোবাইলের ভিডিও ফুটেজ যেটা আপনি ডিলিট করে দিয়েছেন? না। সেদিন কোনো ছবি তোলেননি? আপনি তো ইন্টারনেট অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন। আপনারও তো সন্তান আছে, যদি একটু সহযোগিতা করবেন। 7 মাস ধরে তিলোত্তম বাবা মা বিচারের জন্য ঘুরছে। আমার যা ওখানে ইনভেস্টিগেশনের খাতিরে ওনারা জিজ্ঞাসাবাদে ডেকেছে, অ্যাটেন্ড করেছি। আপনার বিশেষত আপনার বক্তব্য তিলোত্তমার বাবা মাও বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি অনেক কিছু জানেন, আপনার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে সেই রাত। কি জানি, আমি জানি। আপনাকে ডিলিট করতে বলা হয়েছিল কোনো ফুটেজ? কিসের ফুটেজ? কি ফুটেজ? সবটা ভুল বলছেন তিলোত্তমার বাবা মা। আমি জানি না কে বলেছে কি। আপনি কি সবটাই হ্যান্ডওভার করে দিয়েছেন? কোথা থেকে কি খোঁজ পান, কি খবর পান আপনারাই জানেন। আপনার কাছে কোনো ফুটেজ ছিল না? মানে এটা শুধুই রটনা?
এটা কি শুধুই রটনা? আপনার কাছে কোনো ফুটেজ ছিল না যা ডিলিট করে দেওয়া হয়েছে? না, এরকম কোনো ব্যাপারই নেই। সেই রাতের কোনো ফুটেজ আপনি জানেন না? আপনি কিচ্ছু দেখেন? কোনো ঘটনা আপনি দেখেন? না।